মুগ্ধতা কিসে, বাঙালির ভাবের আবেগ কিসে, বাঙালি কিসে মোহিত হয়ে থাকেন? এখন এই সমস্ত অনেক প্রশ্ন দিয়ে যদি কথাবার্তা শুরু করতে হয় তাহলে সে বড় জটিল ব্যাপার। বাঙালির আড্ডা আছে, বাঙালির গল্প আছে, বাঙালির সাহিত্য আছে, সংস্কৃতি আছে, শিল্প আছে, সর্বোপরি আছে না আমাদের সেই মহাপুরুষ রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ছাড়া আমরা কি ভাবতে পারি? আমাদের জীবন দর্শনের সমস্ত সূত্রতার সাথেই তো তিনি মিশে আছেন একসাথে, একভাবে। এই রবীন্দ্রনাথকে নিয়ে সারা পৃথিবী জুড়ে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে কাজ হচ্ছে। একটা সময় মনে হয় যে এই এমন একজন ব্যক্তিত্ব যাকে বোধ হয় একটা বেড করে ধরে আনা যায় না, একটা বেড়ে আনা যায় না। আনবই বা কী করে? আনাটা সম্ভবপর নয়। তবু তার যে কাজ, তার যে সাহিত্যকর্ম, তার যে শিল্পকর্ম, তার যে সৃষ্টিশীলতা, যা আমাদের প্রতিনিয়ত প্রতিদিন প্রত্যেকটা সময়ের অনুক্ষণকে মোহিত করে তোলে, সেই সমস্ত কাজগুলোকে নিয়েই তো আমাদের বেঁচে থাকতে হয়। হ্যাঁ, বেঁচে থাকতে হয়, তার কারণ বেঁচে থাকার জন্য শুধুমাত্র যে অন্ন, বস্ত্র, বাসস্থান লাগে তা নয়, তার পাশাপাশি লাগে হৃদয়ের আর মস্তিষ্কের আরও অনেক খোরাক, যেখানে রবীন্দ্রনাথের কাছে আমরা নতজানু হয়ে আশ্রয় নিই। আজকে আমাদের কথাবার্তার সূত্রপাত যে মানুষটির সাথে হচ্ছে, যে ব্যক্তিত্বের সাথে হচ্ছে, তিনি শিল্প, সাহিত্য, সংস্কৃতির এক অন্য ঘরানার, অন্য ধরনের মানুষ। ঘরানা শব্দটাকে আমি খুব সচেতনভাবেই ব্যবহার করলাম। তিনি পেশাগতভাবে অত্যন্ত নামী চিকিৎসক, দেশে বিদেশে তার প্রচুর সুনাম রয়েছে। তিনি একটা সময় শেরিফ ছিলেন আমাদের। আদ্যন্তে বাঙালি আড্ডাবাজ এই শব্দটাকে ব্যবহার করছে শুধুমাত্র ভালো লাগার সাথে। তার কারণ তার সাথে আড্ডা মানেই শিল্প নিয়ে আলোচনা, তার সাথে আড্ডা মানেই সাহিত্য নিয়ে আলোচনা, সংস্কৃতি নিয়ে আলোচনা, আর সেই সর্বোপরি রবীন্দ্রনাথ। আপনাদের খুব প্রিয় কাছের মানুষ, আপনাদের খুব ভালো লাগার মানুষ, অবশ্যই শ্রদ্ধার মানুষ, আমাদেরও খুব কাছের মানুষ, ডাক্তার ইন্দ্রজিৎ রায় আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা তাদের কথা বলেছেন, আমরা সমৃদ্ধ হয়েছে। আমরা ইন্দ্রজিৎ বাবুর সাথে কথা বলবো না, আড্ডা মারব, বাঙালির চিরন্তন আড্ডা। নমস্কার ইন্দ্রজিৎ। নমস্কার। আপনার সাথে এই কথাটা আসলে প্রাথমিকভাবে বলতে গিয়ে না আমি এটা আবেগে বলে চলে ফেললাম। তো আমি জানি আমার সেই সাহস এবং দুঃসাহস দুটোই আছে। তার কারণ আপনার সাথে আড্ডা মানে আমি এরকমও হয়েছে, আপনার সাথে আমি ম্যারাথন আড্ডা দিয়েছি, ম্যারাথন 5 ঘন্টা 4 ঘন্টা। ফোনের মাঝরাতেও আড্ডা হয়েছে, ফোনে আমাদের কথোপকথন হয়েছে, এবং সেই আড্ডার ভিতরে কোনো পেশাগত কথা নয়, অদ্ভুতভাবে বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাবনা নিয়ে কথা হয়েছে। আমি একটু রবীন্দ্রনাথ নিয়ে আসি। রবীন্দ্রনাথ মানুষের জীবন দর্শনের, আপনার, আমাদের প্রত্যেকের জীবন দর্শনের প্রত্যেকটা পথ, আমরা শুধুমাত্র তার ওই পথটুকু দিয়ে এগোতে চাইছি। সময়ের এই নিরিখে ব্যস্ত চিকিৎসক, এত ব্যস্ততা, দেশে বিদেশে অপারেশন ইত্যাদি ইত্যাদি, এইটুকুর মাঝখানে কীভাবে হঠাৎ করে মন খারাপ বা মন ভালো লাগাতে রবীন্দ্রনাথ ঢুকে পড়েন বলুন তো? আসলে মন ভালো লাগা, মন খারাপ লাগা, এই সব কিছুই মনে, কথাটাই তো মন ভালো লাগা, তাই না? তো মন ভালো লাগা, মন খারাপ লাগার মধ্যে তো তিনি আসবেন যিনি মন জুড়ে থাকেন, যাকে মন দিয়ে বসে আছি, যাকে ছাড়া আমার মন নেই, আমার চিন্তায়, আমার মননে যদি শুধু তিনি থাকেন, তাহলে ভালো লাগা, খারাপ লাগা এগুলো তো সবই তার সঙ্গে, তার কাছে। সব থেকে বেশি প্রয়োজন হয় তাকে মন খারাপের সময়। মন খারাপ হলে ছুটে যাই আশ্রয়, একটা নিরাপদ, শান্ত একটা আশ্রয়, যেটা আমাকে হঠাৎ বুঝিয়ে দেয় যে এই বিশালত্বের মধ্যে আমি আছি, কিন্তু আমি পেয়েছি মোর স্থান, আমার একটু জায়গা আছে। আর সেইটা বুঝে তখন মনে হয় যে না, তবে আর কি, এমন আর কি ক্ষতি হচ্ছে? কোনো ক্ষতি হলে কই, বিশেষ কোনো ক্ষতি তো চোখে পড়ছে না, চাঁদের আলো তো তেমনি আছে, ভেসে যাচ্ছে চারদিক। তো এই জায়গাটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে তার গান, ভাসিয়ে নিয়ে তো চলে যায়। তিনি মানে সবই বলেছেন যা আমার কখনো কখনো বলতে ইচ্ছে করে, যা বলতে ইচ্ছে করে বড় সুন্দর করে বলে গেছেন। আসলে কি জানো, মানুষের সব ব্যাপারেই মানুষের মগজ, তো মগজের মধ্যে মানুষের মগজের সব থেকে বিশেষ জায়গাটা, যেখানে আমাদের এই
আমাদের মানে খুঁড়তুতো পিস্তুতো মামাতো ভাইদের সঙ্গে, মানে আমাদের ইংরেজিতে যাকে কাজিনস বলে, এই গরিলা, ওরাংওটাং, শিম্পাঞ্জি, এদের সঙ্গে একটা জায়গায় বেসিক আমাদের যে প্রাথমিক একটা স্তরে পার্থক্য আছে, সেই পার্থক্যটা হচ্ছে কিন্তু ভাষা। ভাষা বলতে আমি কি বলতে চাইছি, ভাষা মানে হচ্ছে যেখানে আমরা আমাদের সবকিছু বোঝা এবং না বোঝা, আমাদের বোঝানো এবং বোঝাতে না পারা, সবই কিন্তু ভাষা নিয়ে। মানে ওই আপনি যেটা বলছেন ওই যোগসূত্রতার ক্ষেত্রভূমি, ঠিক তাই, তাই তো? ঠিক। এই যোগসূত্রতার ক্ষেত্রভূমিতে আমি তো নিজেকে খুব স্বার্থপর বলে মনেই করি, আমার ধারণা আপনিও মনে করেন। ওই যে বললেন না যে মন খারাপ হলেও আশ্রয়, রবীন্দ্র আশ্রয়, মন খারাপ হলেও নিজের মনকে প্রবোধ দেওয়া, আর যাই হোক তিনি তো আছেন, খুঁজে পাবো তার শব্দ, খুঁজে পাবো তার কথা, খুঁজে পাবো তার লাইন, খুঁজে পাবো তার গান। কিন্তু এই যে সময়ের সাথে সাথে আপনি বয়সে অনেকটা প্রবীণ হয়েছেন, এই বয়সের সাথে সাথে জীবনের অভিজ্ঞতার সূত্রতায় দিলে তো ফাঁস করে গোপন কথাটা, গোপন কথাটা রবে না গোপন। ওই সেই রবীন্দ্রনাথ চলে এলো, আমার উপায় নেই, আপনি আবার সেটা করলেন। তো এই গোপন কথাটা রবে না গোপনে থাকে না, এই কারণে বয়স একটা সংখ্যামাত্র হোক সেটা কোনো ক্ষতির ব্যাপার নয়। মুশকিলটা হচ্ছে, আমি কেন বললাম, এই যে জীবনের দেখার অভিজ্ঞতা, এবং আপনি পেশাগতভাবে যে জায়গাতে একদম অত্যন্ত ব্যস্ত চিকিৎসক, পরবর্তী পর্যায়ে সেরিপ ইত্যাদি, সেটা তো আরও অন্য ব্যস্ততা, এবং প্রচুর বিশিষ্ট মানুষজনদের সাথে আপনার উঠে বসার যোগাযোগ। আরেকটা জিনিস ফাঁস করি, গোপনে নাটক করা। নাটক কখনো গোপনে করা যায়? ওই একটা জিনিস গোপনে কিছুতেই করা যাবে না, মঞ্চে উঠে এক গাদা লোকের সামনে দাঁড়িয়ে রংচং মেখে কি করে গোপনে করবো বলে দেখি। কিন্তু আমি কেন শব্দটা বললাম, মানে যেখানে নিউরোসার্জন ডক্টর ইন্দ্রজিৎ রয় হঠাৎ করে বললাম, আরে অভিনেতা ইন্দ্রজিৎ দা না, তখন নিজেকে এই যে বাঙালি শৈল্পিক সত্তা, যেটাকে নিয়ে আমি শুরু করেছিলাম কথা, তখন নিজেকে কিরকম বলে মনে হয়? তখন মনে হয় না যে আরে আমারও তো একটা দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় সত্তা? কিভাবে এই ব্যাপারটাকে উপভোগ করেন? এইভাবেই করি যে সবটাই তো নিজেকে প্রকাশ করার ব্যাপার, নিজেকে প্রকাশ করতে চাই, সবাই চায়। আমরা প্রকাশ করি কি করে? ওই সেই ফিরে যেতে হয় ভাষায়, ভাষা দিয়ে প্রকাশ করি। ভাষা এক এক সময় এক এক রকম, এক একটা, যেটাকে ইংরেজিতে বলা হয় ডিফারেন্ট মিডিয়া, আমরা এক একটা দিক আশ্রয় করে চলে যাই। কখনো লিখি, কখনো যারা পারেন তারা ভালো গান করেন, আমার বহু বন্ধু আছেন, এবং জানেন মানে কত সুন্দর গান, সব গানই সুন্দর। আমার বেশি ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত, সে আলাদা কথা, কিন্তু রবীন্দ্রসঙ্গীত দিয়েই আমার মনে হয় আমার জীবনের সবকিছু মানে ওই যে বললাম যোগসূত্র, আমি যা বলতে চাই সব বলা। আমি দর্শকদের একটা মানে আমার একটা ছোট্ট অভিজ্ঞতা বলছি। মধ্যরাতে ইন্দ্রজিৎ বাবু আমাকে ছবি পাঠালেন, ভিডিও ছবি পাঠালেন। সেই ভিডিও ছবিতে বোলপুরে আড্ডা হচ্ছে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কথা এবং তার সামগ্রিক ভাবনা নিয়ে। সেখানে উদাত্ত কণ্ঠে গান হচ্ছে, কথা হচ্ছে এবং ভাবনা হচ্ছে, এবং সেটা মধ্যরাত, তাই তো, প্রায় মধ্যরাত 12:30 1টা, এবং আমরা তখন কথা বলছি, উনি অতটা দূরে, আমি কলকাতাতে। এই যে একটা যোগসূত্র, এই যোগসূত্র কিন্তু একটা অদ্ভুত বাঁধন তৈরি করে দেয় রবীন্দ্রনাথ, তাই তো? ঠিক তাই। সময়ের সাথে সাথে জীবনের বদলটা তো ঘটবেই, কিন্তু আমরা বলি না, এইটা প্রিয় দর্শক আমার দৃষ্টতা নেবেন না, আমরা এখন সাম্প্রতিককালে এই শব্দগুলোকে খুব ব্যবহার করে, আধুনিক, উত্তর আধুনিক ইত্যাদি ইত্যাদি, কেমন? তো একটা কথা বলি, এই উত্তর আধুনিক ব্যাপারটা আমার কিরকম একটু খটমটো লাগে, কেমন যেন সোনার পাথর বাটি। যদি আধুনিক একটা কিছু আধুনিক, ভালো কথা, তার উত্তর হলে তো সেটা আধুনিক, ওটা আর আধুনিক নয়, সনাতন হয়ে গেল। হ্যাঁ, তাই তো। উত্তর আধুনিক মানে কি আমি ঠিক জানি না, কিন্তু অবশ্যই ইংরেজিতে আছে পোস্ট মডার্ন। হ্যাঁ, পোস্ট মডার্নিজম একটা ধারা, কবিতার, আমরা যারা কবিতাটাতে ভালোবাসি, পড়ি, তারা আমরা জানি, এবং অনেক ইউনিভার্সিটিতে চেয়ার আছে পোস্ট মডার্ন বলে, সব বুঝি। কিন্তু আমার কাছে একটা এই প্রশ্ন সব সময় থেকে যায় যে পোস্ট মডার্ন কি করে হতে পারে? প্রি মডার্ন তো নিশ্চয়ই হতে পারে, সবই প্রি মডার্ন, যা মডার্ন নয়, যা আগে লেখা তা প্রি মডার্ন। আমি এই সূত্রটা ধরে যে প্রসঙ্গটাতে আমি আসতে চাইছিলাম, যে আমরা এই সাম্প্রতিক কাল, সাম্প্রতিক বিষয়, সাম্প্রতিক ভাবনা, সেটাকে নিয়ে আমরা বলছি আধুনিক, তাই তো? আচ্ছা,
রবীন্দ্রনাথ তো চির আধুনিক, 100 বছর আগের লেখা, 100 বছর আগের গান তো একটু আগেও করেছি, কালকেও করেছি, আগামীকালও করবো। তাহলে এই জায়গাটাতে তিনি তো একম অদ্বিতীয়, উত্তরাধুনিক, তাই না? একদম। কিন্তু এই পোস্ট মডার্নিজমটা অন্য জিনিস। এটা হচ্ছে যে তিনি এমনভাবে নিজেকে প্রকাশ করেছেন যে সেটা তার থেকে যারা পুরনো তাদের কাছে যেমন একটা অ্যাপিল করবে, তার সময়ে যারা তাদের কাছে একইভাবে কিংবা আরো বেশিভাবে অ্যাপিল করবে, আর তারপরে যারা আসবেন তাদের কাছেও তার অ্যাপিল হারাবে না। তার কারণ হচ্ছে যে উনি যে ব্যাপারগুলোর উপর বিশেষ করে উনি মানে কি বলবো চাপ দিয়েছেন বলবো, বা যেটা ওর বিশেষ জায়গা যেগুলো, সেই অনুভূতির জায়গাগুলো, সেইগুলো তো চিরন্তন। কিছু কিছু আছে যা সম্পূর্ণ চিরন্তন। এই পূজা বা প্রেম আমরা মিশিয়ে ফেলি, ওনার লেখায় বোঝা যায় না কোনটা পূজা কোনটা প্রেম। উনি তো নিজেই বুঝিয়ে দিয়ে গেছেন যে বড় আশা করে এসেছি গো কাছে যে গেল, পূজাও হতে পারে, প্রেম করতে পারে, তাই না? নিশ্চয়ই সব সমস্ত কবিতাকেই সেইভাবে দেখা যায়, হ্যাঁ একদম। কিন্তু বা সমস্ত গানকে তার লিরিক্সকে, কিন্তু সেই জায়গাটাতে বেসিক ওনার যে চিন্তা আমার কাছে সব থেকে অ্যাপিল করেছে, সেটা হচ্ছে যে পূজায় প্রেম নেই সেটা তো আচার সর্বস্ব, সেটা তো শুধু আচার। আর যে প্রেমে পূজা নেই সেটা কিন্তু পাশবিক। চমৎকার। এবং এই আচার সর্বস্ব এবং পাশবিক, এই দুটোর ক্ষেত্রেও কিন্তু দুটোই কিন্তু পাশাপাশি চলে। আপনি তাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, কিভাবে সেই ভাবনার ভেতরে থাকবেন, সেটা আপনার উপর নির্ভর করবে। আবার একটা কথা বলি, যে আড্ডার ভেতরে কোনো না কোনো রবীন্দ্রনাথ না আসেন, তাহলে সেই আড্ডা কৃত্রিম। আমার মতে তো তাই তো। এবং এই ওনার মতে যে সেই আড্ডাটা কৃত্রিম, সেটা তো জেনে নেওয়া প্রয়োজন, কেনই বা কৃত্রিম আর কেনই বা অনেক বেশি সাবলীল, জানবো। তবে তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর ফিরে আসছি, সাথে থাকুন। মানুষ ডক্টর ইন্দ্রজিৎ রায়, যেটা ব্যক্তির আগে কথা হচ্ছিল, ওই যে কৃত্রিমতা, সাবলীলতা, এইগুলো ঠিক আছে, থাকুক, এই সমস্ত কেতাবি বাংলা ভাষা থাকুক। আড্ডা অত কিছু নিয়মকানুন, রসায়ন, কেমিস্ট্রি, ফর্মুলা, এই সমস্ত মেনে চলে না। আমি নিজে ব্যক্তিগতভাবে আপনার সাথে আমার সে সমস্ত আড্ডা কিছু চলেনি। SMS-এও আড্ডা, হোয়াটসঅ্যাপেও আড্ডা, এমনকি মুখোমুখি বসে আড্ডা। কীভাবে সময়ের ভেতর এগিয়ে যাচ্ছে, যখনই সময় এগিয়ে যাচ্ছে বলে নিজেরা মনে করতাম, তখনই আপনি ওই রবীন্দ্রনাথের হাতটা ধরছেন মাঝে মধ্যে, আমি মাঝে মধ্যে রবীন্দ্রনাথের হাত ধরে ফেলছি। কিন্তু আমি আবার বলছি যে এই সময়, যে সময়ের ভেতরে আমরা এগোচ্ছি, যে সময়ের ভেতরে যে কাল, দেখুন আপনি নিজে তো একজন সৃষ্টিশীল মানুষ, আপনি নিজে নাটক করেন, আপনি নিজে লেখেন, আপনি কবিতা লেখেন, আপনি অত্যন্ত প্রেমিক মানুষ, সেটা আমি অন্য একটা পর্বে সেই বিষয়টাতে আসবো। এবং আপনার দার্শনিক তত্ত্ব, সেটা একটা অন্যরকম ভিন্নতার ভেতরে কাজ করে। বেশি প্রেমিকটা এগুলো আমার স্ত্রী শুনছেন তো, সেই জন্য এই প্রেমিকটা বেশিবার বলো না। তো হ্যাঁ, সেটাও ঠিক। মানে অন্তত আপনি হতে পারেন সার্জেন, ঠিক আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে এই বয়সে এসেও, এই সময়তে এসে দাঁড়িয়েও, আমি নিজে জানি 53 বছর বোধহয় বিবাহ হয়েছে। হ্যাঁ, 52। অতএব এই সময়তে এসে দাঁড়িয়েও আপনি কতটা হৃদয়ের এবং প্রেমের কাছে বড্ড বেশি কাঙাল, ওটা আমি বলতে পারি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যে প্রসঙ্গতে আসছিলাম, এই যে ধরুন এই যে প্রেমের কথাও যে হচ্ছে, কেমন প্রেমের যে বহিঃপ্রকাশ, প্রেমের যে অনুভবতা, প্রেমের যে একটা সাবলীলতা,
যে জায়গা থেকে দাঁড়িয়ে গড়পড়তা বাঙালি যারা নিজের পক্ষে প্রেম করেছে অন্তত 16 বছর বা 17 বছর বয়স থেকে কোনো না কোনো সময়, তারা আর যে হোক নিজে একটা কবিতা লিখেছে, কবিতা লেখার চেষ্টা করেছে, তারপর সে কবিতা হারিয়ে গেছে এবং শেষ পর্যন্ত যখন পায়নি, ওই রবীন্দ্রনাথ সঞ্চয়িতা গীতাঞ্জলি থেকে কিছু খামচে রবীন্দ্রনাথকে নিয়ে শেষ পর্যন্ত মানে উপস্থাপন করেছে। নয় কেন নয় কেন, আমি একটু অল্প রোজগার করেছিলাম, সেটা যদি কম পড়ে যায়, ওই বাপ ঠাকুরদার সম্পত্তিতে খামচে পারবো না? এ তো আমার অধিকার, উত্তরাধিকার। রবীন্দ্রনাথ আমাদের উত্তরাধিকার সূত্রে একদম। যে প্রসঙ্গটা আসছিল সেটা হলো যে এই সময় বদলের সাথে সাথে মানুষের যে মানসিকতাটা বদলে যাচ্ছে। আমরা অনেক বেশি জানো প্রাত্যহিক জীবনে অনেক বেশি স্বার্থপর হয়ে যাচ্ছে, অনেক বেশি কর্কশ হয়ে যাচ্ছে, অনেক বেশি নিবেদন করতে শিখছি না, অনেক বেশি হাত বাড়াতে শিখছি না। এটাকে কিভাবে আপনি বলবেন? মনে হয় এই ব্যাপারটা হয়েছে, তার কয়েকটাই কারণ আছে। একটা কারণ হচ্ছে অবশ্যই যে বোধহয় এই দৈনন্দিন পথ চলাটা আগের থেকে অনেকাংশে কঠিন হচ্ছে, কারণ আমাদের চাহিদাটা ক্রমশ বেড়ে যাচ্ছে। একটা মানুষ যেটা পেলে সন্তুষ্ট হতো, যেটুকু পেলে সন্তুষ্ট হতো, আজকে সেইটুকু পেলে সাধারণত সন্তুষ্ট হয় না মানুষ, আর একটু বেশি চাই, আর একটু বেশি, একটু একটু করতে করতে কতটা বেশি, এই চাওয়ার হিসেবটা যেখান থেকে আসবে সেটা হচ্ছে শিক্ষা থেকে। তুমি যদি একটা জিনিস দেখো, শিক্ষা কিন্তু আজকে অনেকটাই সরকারি হয়ে গেছে, মানে সরকারি নেই আর বেসরকারি হয়ে গেছে, মানে শিক্ষাকে যেটাকে বলা হয় বাণিজ্যিকরণ। তো সেখানে স্বাভাবিকভাবেই একটা শৈশব, একটা ছোট্ট শিশুকে প্রথম থেকেই শেখানো হচ্ছে এটা একটা দৌড়, একটা বিরাট রেস, সে একটা রেসে আছে, তাকে তাকে জিততে হবে, তার কারণ তাকেই বুঝিয়ে দেওয়া হচ্ছে চাহিদা অনেক, অনেক কিছু পেতে হবে, আর সেই অনেক কিছু পেতে গেলে অনেক লড়াই করতে হবে। তাতে কি আসে যায় কজনের পা মারিয়ে দিলে? কিছু আসে যায় না, জিতেছ তো। এই যে মাস্ট উইন, এই ব্যাপারটা, এইটা যত ওতপ্রোতভাবে আমাদের মধ্যে গেঁথে যাবে, তত কিন্তু আমাদের এই যেটা বলছিলে, এই হানাহানি, এই নানা রকম অসুবিধে, এগুলো তো থাকবেই, তার সঙ্গে মনের আনন্দও কিন্তু হারিয়ে যাবে। জেতা তো যায় না, সবাইকে ফেলে দিয়ে জেতা তো যায় না। জেতা তখনই যায় যখন সবাইকে নিয়ে যেতে যায়। সেইখানে না, ওই রবীন্দ্রনাথ যেভাবে বলে গেছেন ওইভাবে করতে হবে। রবীন্দ্রনাথের শিক্ষা না নিলে আমার মনে হয় আমাদের কপালে আরো দুঃখ আছে। এই যে কপালে আরো দুঃখ আছে, এই যে একটা বিবেক যন্ত্রণা, এটা কিন্তু এটা ভেতরে ভেতরে কথা বলা, তো এটা তো ড্রাম বাজিয়ে আপনি ছাদের উপরে উঠে বলতে পারেন না, বা রাস্তাতে গিয়ে মোড়ের মাথা গিয়েও বলবেন না। এই কপালের যন্ত্রণাটা আমরা অনুভব করি। আমরা যারা সৃজনশীলতা বা সৃষ্টিশীলতার ভেতরে আছি, তাদের ওই একটা পেন আছে, তো আর একটু মগজ আছে, আর তো কিছু নাই। তো এই পেন আর মগজের মাধ্যমে তারা সে প্রতিবাদের শত্রুতার ক্ষেত্রে তারা এগোচ্ছেন। আমি একটু অন্যদিকে যাই। অন্যদিকে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে, যেটা আপনি একটা খুব সুন্দর শব্দ ব্যবহার করলেন, একটা লাইন ব্যবহার করলেন, সেটা হচ্ছে তোমাকে এগোতে হবে, কাউকে মারিয়ে গেলেও তার সেটা তুমি সেদিকে তাকিও না, কিন্তু তোমাকে এগোতে হবে। এই যে এগোনো, জীবনটা তো এগোনো বটেই, জীবনটা তো চড়াই বেতি, এটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই। কিন্তু সেই চড়াই বেতির পথটা যদি এই রকমভাবে প্রতিটা ক্ষেত্রে তো মসৃণ হবে এরকম তো কোনো কথা নয়, সেটা তো বন্ধুর হবেই। এবং সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য পারিপার্শ্বিকতার অভিভাবক বা অন্যান্য মানুষজনেরা, তাদেরকে বোধহয় অনেক বেশি সচেতনতার বোধে এগোতে হয়, তাই না? হ্যাঁ, সে তো বটেই। যদি আমি ওই যে কথা বললাম তো আগে, যে একটা শিশুকে যখন আমি এই প্রথম থেকে শুরু করছি, তারপর যত ক্লাসে উঠছে, কলেজে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, সমানে এটার উপর চাপ বাড়িয়ে যাওয়া হচ্ছে, যেত 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 অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে। মূল্যটা কিছু না, পেতে হবে, জিততে হবে, ওপরে যেতে হবে, জিততে হবে, প্রথম হতে হবে। এবং তার জন্যে, ওই তো বললাম, তার জন্যে কজনকে মারালে, কজন পড়ে গেল, কার পা ভেঙে গেল, তাতে তোমার কিছু আসে যায় না। সবাইকে নিয়ে চলো, তবেই তুমি জিতবে। এই ব্যাপারটা যতক্ষণ না আনা যাচ্ছে, এবং এটা রবীন্দ্রনাথ ছাড়া আনা যাবে না। এবং দুঃখ কোথায় জানো? এইটাই দুঃখ যে আমাদের বাঙালিদের কেন এটা হচ্ছে। আমাদের তো রবীন্দ্রনাথ আছেন, ঠিক। তখন আমি দেখলাম, ব্যাপারটাই বুঝতে পারলাম যে
খুব দুঃখের ব্যাপার এটা। আমাদের শিশুদের, আমাদের বাঙালিদের শিশুদের রবীন্দ্রনাথ তো পড়ানো হচ্ছেই না। মানে কি বলবো, রবীন্দ্রনাথের সহজ পাঠ বা কিশোরায় যেসব, এসব তো পড়ানো হচ্ছে না। রবীন্দ্রনাথের যেসব কবিতা শিশুদের জন্যই লেখা, সেগুলো পড়ানো হচ্ছে না। মানে কোনো রকম রবীন্দ্রনাথই তারা পড়ছে না, জানছে না। আর একটু যারা বড়, তাদের এই নানান কিছু আছে, রবীন্দ্রনাথের গান আছে, নৃত্যনাট্য আছে, নাচ আছে, শিল্প আছে, সব কিছু আছে। এগুলোর ধারে কাছে যেতে দেওয়া হচ্ছে না। এমনকি রবীন্দ্রনাথ ছাড়াও আমাদের তো সুকুমার রায় আছেন, দক্ষিণারঞ্জন আছেন, সব আমরা জলাঞ্জলি দিয়ে কিছু ইংরেজি। এইটা তো আপনি সাহিত্যের নিরিখে বললেন, আমার একটা প্রাসঙ্গিক ক্রমে একটা কথা মনে পড়ে গেল। এই বাঙালি শব্দটা, আপনিও বাঙালি আমিও বাঙালি, এবং এই ব্যাপারে আমার একটা সার্বিক দুর্বলতা আছে, আপনারও আছে। এবং শুধু দুর্বলতা আমি বলবো না, এটা আমি খুব দীপ্ত কণ্ঠে বলতেও চাই। শুধু রবীন্দ্রনাথ কেন, আমাদের তো নেতাজি ছিলেন, আছেন, আমাদের অরবিন্দ্র আছেন, আমাদের মাইকেল আছেন, আমাদের এই সমস্ত মানুষজনেরা আছে। এদের যে যতটুকু যে আদর্শবোধ আমি বলছি, শুধু যদি নাম করতে চাও মানুষ, বাঙালি মনীষীদের, যাদের কাছে সারা পৃথিবী মাথা নয়, শুধু যদি নাম করতে চাও, তোমার না এই সময় হবে না, জানো। একটা সারাদিনের প্রোগ্রাম করো, নাম করে যাবো, নাম করে। এবং আমার বেশ ভালো মনে আছে, প্রিয় দর্শক, আমি আমার নিজের একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি। একদিন ইন্দ্রদেবুর সাথে আড্ডাতে আমার কথা হচ্ছিল, এবং তিনি না একটা অদ্ভুত কথা বললেন যে, দেখো অশোক, তুমি হয়তো যেখান দিয়ে হেঁটে যাচ্ছ, তুমি হয়তো ভাবতে পারো সেখানে নেতাজির পদধূলি পড়েছিল, কিংবা হয়তো অরবিন্দ পদধূলি পড়েছিল। তুমি বাঙালি হিসেবে কলকাতাতে থেকে বা ইত্যাদিতে থেকে, বাংলাতে থেকে তুমি কত বেশি ভাগ্যবান। এটা কিন্তু খুব বাস্তব, খুব দৃঢ়চিত্তে এটা স্বীকার করছে। কোথায় পাবো তারে, এটাই যদি তাড়িয়ে নিয়ে বেড়ায়, তাহলে নিজের শিকড়কে খুঁজে পাওয়াটা বড় বেশি সহজ হয়ে যায়। শিকড়কে খোঁজারই কিন্তু আমাদের একটা দায়বদ্ধতা। আর সেই দায়বদ্ধতার ভেতরে আপনাদের মতন গুণী মানুষ, সৃজনশীল মানুষ, সৃষ্টিশীল মানুষ, আপনারা কাজটা করছেন। আপনি খুব সরবে কাজ করেন না, আমি খুব ভালো মতন করে জানি। আপনি খুব অত্যন্ত বিখ্যাত চিকিৎসক, সেখানে আপনার কাছে আমরা খুব নীরব হয়ে থাকি। কিন্তু যখন আপনার সাথে যখন সংস্কৃতির আড্ডা বা সৃষ্টিশীলতার আড্ডা, তখন মনে হয় আপনাকে একটু ছাপিয়ে যাওয়ার চেষ্টা করি না। কারণটা হচ্ছে একটাই, আপনি হয়তো থামিয়ে বলবেন, অশোক জানো তো এই ব্যাপারটা এটা, আমি তো আর যাই হোক স্বার্থপরের মতো কিছু জানতে পারবো পুরো। প্রিয় দর্শক, আজকের কথা শেষ করতেই হচ্ছে রবীন্দ্রনাথকে কাছে রেখে, রবীন্দ্রনাথের ভাবনা নিয়ে আমারে তুমি অশেষ করেছো। খুব ভালো থাকবেন, নমস্কার। না, আমি সবাইকে জোর করে বলতে পারি না রবীন্দ্রনাথ পড়তেই হবে। পারি না, কেন পারি না? হ্যাঁ, আমি বলছি রবীন্দ্রনাথ ছাড়বেন না, জড়িয়ে থাকুন। যদি বাংলা আপনার ভাষা হয়, তাহলে রবীন্দ্রনাথ ছাড়বেন না। এত বড় সম্পত্তি আপনি ছেড়ে দেবেন কেন? বিশাল সম্পদ, এ কেন ছাড়বেন? এর কোনো তুলনামূলকভাবে কিছু অন্য কারণ নেই সারা পৃথিবীতে। আজকে কোনো ইংরেজকে বলুন শেক্সপিয়ার ছেড়ে দিতে, ছাড়বে না। আপনি আজকে কোনো গ্রিককে বলুন হোমার ছেড়ে দিতে, ছাড়বে না। আমি কেন রবীন্দ্রনাথ ছাড়বো? এই যে আমার উত্তরাধিকার, এই যে আমার বিশাল সম্পদ। আর যদি না পান, যদি ছেড়ে দেন, তাহলে যেটা পেলেন না তার যে ব্যথা, সেটা তো আমারও ব্যথা। কারণ আপনি, আমি, সবাই মিলে তো আমরা বাঙালি। এই বাঙালিদের আমি বলছি যে দয়া করে রবীন্দ্রনাথের থেকে সরবেন না, আমাদের বাংলার সমস্ত লেখকদের থেকে সরবেন না। কারণ বাংলা সাহিত্য এমন এক সম্পদ, বিশ্ব সাহিত্যের এমন এক সম্পদ, এমন এক জায়গা দখল করে আছে যে তাকে ছাড়লে আমাদের ধ্বংস অনিবার্য। আর কিছু নেই আমাদের, কিন্তু আছে, ভাষা আছে, বাংলা ভাষা। তাকে বিশাল গরিমার জায়গায় নিয়ে গেছেন রবীন্দ্রনাথ, আর সেটা সম্পূর্ণ দিয়ে গেছেন আমাদের। আমরা যদি তাকে জড়িয়ে না ধরি, তাহলে আমরা পাবো না, ঠকবো আমরা। আপনি ঠকলে আমিও ঠকলাম, কেন আমরা ঠকবো বলুন? সব তো রয়েছে। আসুন সবাই মিলে রবীন্দ্রনাথে যাই। নমস্কার।